তো চলুন দেখাই আপনাদেরকে এই অফবিট জায়গা। আপনাদের বলেছিলাম যে ফিরবো একটা নতুন অফবিট জায়গা নিয়ে, তাও আবার আমাদের নিজেদের নর্থ বেঙ্গলে। পরিষ্কার আকাশের নিচে সামনে যদি দেখতে পেয়ে যাই কাঞ্চনজঙ্ঘা, আর রাতে আবার কালিম্পং শহরটাকে ঝলমল করতে দেখি, সাথে আমাদের কাছে অপশন থাকলো কটেজ রুমে থাকার বা ডুপ্লেক্সে থাকার, তার সাথে ইলাহি খাবার দাবার, বনফায়ার, বারবিকিউ, আর রাতে যখন হোমস্টেটা এত সুন্দর লাগে, আর অবশ্যই সাথে থাকবে অনেক সুন্দর সাইট সিইং স্পটস। আর এই যে অফবিট জায়গাটা, এটা কিন্তু আমাদের কালিম্পং ডিস্ট্রিক্টে। তার আগে আপনাদেরকে বলেই দিই জায়গাটা কোথায়। জায়গাটা হলো কাফেরগাঁও। শুধু জায়গা না, তার সাথে কাফেরগাঁওতে এসে কোথায় থাকবেন সেটাও থাকছে এই ভিডিওতে। এরপরও যদি দুদিনের ছুটি পেলে আপনারা কাফেরগাঁও ঘুরতে না আসেন, তাহলে আর কি বলবো বলুন। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করছি। বাট তার আগে যেটা সবসময়ের মতন বলবো সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফিরে যাই ওই সময় কিভাবে জার্নিটা স্টার্ট হলো। সেদিন ছিল 25 অক্টোবর 2025, আর আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। যেমন সুন্দর সাজানো কালীপূজা দিওয়ালির জন্য ওইরমই ভিড়। আমিও অনেক এনার্জি নিয়ে শুরু করলাম এই ভ্রমণটা, আর এবার আমি যাচ্ছি কাঞ্চনকন্যা করে। রনের তো পাইনি ছুটি, তাই ওকে করলাম টাটা, কিন্তু দেখলাম এদিকে কি একটা আমাকে হাই করছে। স্বপ্নার সাথে দেখা হয়েছে, ও আমার ভিডিও দেখে। হ্যালো করে দাও। হ্যালো। ভিডিও দেখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদা হাজবেন্ড তো, হাই করে দিই। হাই হাই। দেখি কটা জিনিস করতে আমার খুব মজা লাগে, আর সেটা হলো সাবস্ক্রাইবারদের সাথে দেখা, আর তার সাথে খাওয়া দাওয়া, আর অবশ্যই তারপরে ঘুম দেওয়া। 9:45 বাজে, আমরা এখনো দাঁড়িয়ে আছি শিলিগুড়ি জাংশনে। এবার নিউ ম্যালে আমি কোনোদিন ট্রেনে করে যাইনি, তো এই প্রথমবার হবে যে ট্রেনে করে নিউ ম্যাল যাচ্ছি। সবসময় এনজেপি তে নেমে যাই, তারপরে গাড়ি করে গরুবাতান হয়ে ওইসব দিক দিয়ে যাই। তো খুব দেখতে চাই আমি যে ওই রাস্তাটা কেমন। বলে নাকি খুব সুন্দর শিলিগুড়ি থেকে নিউ ম্যাল পর্যন্ত রাস্তাটা ট্রেনে করে। গিয়ে বসলাম সিটে আর দেখা শুরু করলাম এই সুন্দর ভিউটা। শুনেছিলাম যে এই ট্রেন জার্নিটা নাকি দারুণ, আর সত্যিই তাই। দুদিকে চা বাগান আর জঙ্গল। এরপর থেকে ভাবছি সব কটা ট্রিপেই নিউমাল জাংশনে গিয়ে নামবো। 11:15 বাজে, এখন আমরা এসে পৌঁছেছি নিউ ম্যাল জাংশন। অনেকটাই লেট করেছে ট্রেন, কিন্তু কিছু বলার নেই। তো আমি এখন ওয়েট করছি। আপনারা হয়তো ভাবছেন কার অপেক্ষা করছি। এই যে ইনি হলেন হোমস্টের ওনার, এনার নাম হলো সঞ্জয় দা। ওনার সাথে করলাম দেখা, আর তারপরে নিউমাল বাজারে গিয়ে করে নিলাম ব্রেকফাস্ট। তো এই দাদা আমাদের নিয়ে যাচ্ছেন কাফেরগাঁও। হ্যালো। অফ সিজনে 3000 কথা বলে নেবেন আপনারা। তো পিক সিজনে বলছে 3500, ছোট গাড়ির কিন্তু। হ্যাঁ, নিউ ম্যাল থেকে কাফেরগাঁও। আচ্ছা, যারা গাড়ি রিজার্ভ করে আসতে চাইছেন না, তাদের জন্য কিন্তু শেয়ার গাড়ির অপশনও আছে। আমি সব ইনফরমেশন নিয়ে রেখেছি। আপনারা তাহলে নিউমাল জাংশন থেকে টোটো করে চলে আসবেন উদলাবাড়ি। এখানে টোটো ছাড়বে, আর তারপরে এখান থেকে শেয়ার গাড়ি নিয়ে আপনারা সিধা চলে যাবেন লোলেগাঁও। শেয়ার গাড়িতে লোলেগাঁও পর্যন্ত নেবে পার হেড 300 রুপিস। আর লোলেগাঁও থেকে কাফেরগাঁও হলো মাত্র 2 কিলোমিটারের রাস্তা। আপনারা হোমস্টেতে কল করে কোনো গাড়ি ডাকতে পারেন, বা গাড়ি রিজার্ভও করে নিতে পারেন। আর রিজার্ভ না করতে চাইলে আর একটা অপশনও আছে, দিয়ে আবার লোলেগাঁও থেকে শেয়ার গাড়ি নিয়ে পৌঁছাতে হবে কাফেরগাঁও। বাপরে, অনেক কথা বললাম আর অনেক ইনফরমেশন দিলাম, যাতে আপনারা সহজে পৌঁছে যেতে পারেন কাফেরগাঁও। কিন্তু এবার আমার দায়িত্ব আপনাদেরকে এই জার্নিটা দেখানো। চলুন একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাক। আর তার আগে চলুন ক্রস করে নিই মানুষের তৈরি এই রাজকীয় লুপ ব্রিজ। আমরা একটু ওপরে এসেছি, আর ওয়েদার অনেকটাই চেঞ্জ হয়েছে। গাছপালা ভর্তি, দারুণ লাগছে। রাস্তাগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি। আপনারা জার্নিটাকে এনজয় করবেন। কেউ যদি চান ডিরেক্টলি হোমস্টে পর্যন্ত যেতে চান, অবভিয়াসলি স্কিপ করে এগিয়ে যেতে পারেন, কিন্তু আমি বলবো যে এই জার্নিটাকে এনজয় করুন।
হোমস্টেতে যাওয়ার পথেই আগে আমরা চলে গেছি পাণ্ডুদারা যে ভিউ পয়েন্ট, ওখানে এসেছি। একটু আগে তো খুব মেঘলা ছিল, বাট এখন পরিষ্কার হয়েছে, তাই জন্য নিচে ওইদিকে তিস্তা নদী দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা যখন কাফেরগাঁওয়ের এই হোমস্টেতে যাব তার আগেই আপনারা এই যে ভিউ পয়েন্টটা এটা দেখে নিতে পারেন। যেমন ভিউ পাবেন অ্যাট দ্য মোমেন্ট দেখতে পাচ্ছি, আপনাদেরকেও দেখাবো। তার সাথে একটা ঘোরার জায়গা আছে, পার্ক মতন, বেশ ভালোই লাগছে। বলেছিল এখান থেকে করোনেশন ব্রিজও দেখা যাবে, দেখছি কোন দিক থেকে। তাও একটু ক্লিয়ার হয়েছে, একটু আগে আরও মেঘলা ছিল, এখন মোটামুটি তাও একটু ক্লিয়ার হয়েছে। এইরকম হাঁটার জায়গা আছে, হেঁটে গিয়ে ওখানে দেখতে পাচ্ছি একটা ভিউ পয়েন্টের সাথে আপনারা ছবি নিলেন বা বসার জায়গা। আবার এইদিকেও আর একটা আছে, যেটা এখন অকিউপাইড অ্যাট দ্য মোমেন্ট। এই যে এইখানে একটা আছে, চলুন ওই দিকটা একটু হেঁটে যাই। আজকে হলো 26 অক্টোবর 2025। পরিষ্কার হওয়ার কথা, ঠাকুর করে যদি পরিষ্কার পাই একটু পরে। আস্তে আস্তে একটু ওই দিকটা হেঁটে যাই আর দেখি। আচ্ছা, করোনেশন ব্রিজটা দেখতে পেয়েছি। আপনারা যদি দেখেন ওই মাঝখানে একটা সাদা মতন হয়ে আছে, দেখুন একটা হ্যাঙ্গিং ব্রিজ মতন, ওইটাই কিন্তু করোনেশন ব্রিজ। এইটা একটা বসার জায়গা আছে আরো ওপরে এসে। এখানে অ্যাকচুয়ালি অনেকগুলোই বসার জায়গা আছে, ওইদিকে একটা আছে, আর ওইটা তো একটা এক্সটেন্ডেড পার্ট লাগছে, বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একদম হ্যাঙ্গিং। ঠিক এই জায়গাটা যেখান থেকে পুরো তিস্তা নদীটা দেখা যাচ্ছে, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এসে গেছি এই পানবু, নামটাও খুব কনফিউজিং, পানবুদারা ভিউ পয়েন্ট। এক্স্যাক্টলি, পানবুদারা ভিউ পয়েন্ট। এখানে আবার যে একদম টপ জায়গাটা, যেখান থেকে খুব ভালো ভিউ আসছে, 360 ডিগ্রি ভিউ আসছে, অপূর্ব দারুণ হাওয়া দিচ্ছে, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে জায়গাটা। তো এখন ওখানে এসেছি। কি মারাত্মক হাওয়া দিচ্ছে শুনতেই পাচ্ছেন, তার সাথে এই দুর্দান্ত 360 ডিগ্রি ভিউ। তাই জন্য আপনাদের বলছি, যারা কাফেরগাঁও আসবেন দিনের দিন বা পরের দিন অবশ্যই এই পানবুদারা ভিউ পয়েন্ট থেকে সাইট সিইংটা করে যাবেন। আর যে এই মন্দিরটা আপনাদেরকে আমি পার্ক থেকে দেখালাম ভিউ পয়েন্ট থেকে, এই যে এইটা, জাস্ট রাস্তাটা দিয়ে একটুখানি ওপরে গিয়ে ক্রস করলেই মন্দিরটায় আপনারা যেতে পারেন। এইটা এন্ট্রেন্স। এরকম দেখুন আশেপাশে দোকান আছে, তো আপনারা যদি কিছু খুচখাচ খেতে চান খেতে পারেন। পট করে হয়তো দেখে বুঝবেন না ভেতরে এত সুন্দর ভিউ পয়েন্ট এন্ট্রেন্সটার থেকে। আর এখানে হলো টিকিট কাউন্টার, উনি যেখানে বসে আছেন, পার পারসন 20 রুপিস। ভিউ পয়েন্ট দেখে যাওয়া শুরু করলাম হোমস্টের দিকে। এই দিকে খিদেও মারাত্মক পেয়েছিল, কিন্তু জানি না কেন এই জঙ্গল দেখে খিদে পুরো ভুলেই গেলাম। আহা কি সুন্দর, যেমন বড় বড় পাইন গাছ, ওরম সুন্দর বড় হাইওয়ে। হাইওয়ে ক্রস করতে না করতেই দেখতে পেলাম লোলেগাঁও সে ফেমাস চিলড্রেন্স পার্ক। তারপরে আর কি, একটা জঙ্গলের রাস্তায় ঢুকলাম আর এই নরবরের রাস্তা দিয়ে পৌঁছে গেলাম আমাদের হোমস্টে, হিলি বার্ডস হোমস্টে। সন্ধ্যে 4টে বাজে আর আমরা পৌঁছে গেছি কাফেরগাঁও। পট করে জ্যাকেটটা পরে নিয়েছি, কারণ যে ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা লাগছে, 4টে নাগাদই এরকম ঠান্ডা। আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাবো, তার আগে আমি গিয়ে লাঞ্চটা করে নিই, কারণ যে খুব খিদে পেয়েছে। আর তার সাথে খাওয়ার জায়গাটাও গিয়ে দেখি আস্তে আস্তে, তারপরে আপনাদেরকে সবকিছু ঘুরে দেখাচ্ছি। এইটা হলো ডাইনিং এরিয়া, বড়। উনি বলছিলেন এখানে পার্টিশন দেবেন, কিন্তু এখন একটা ওপেন ডাইনিং স্পেস, কিচেন আছে, এখানে টেবিল, বেশ বড় কিন্তু ডাইনিং স্পেসটা। সঙ্গে সঙ্গে খাবার এসে গেছে, কি আছে সেটাও দেখিয়ে দিই। আছে ভাত, পাঁপড়, ডিমের ঝোল, তার সাথে আছে ডাল আর আছে তরকারি। ঝটপট করে লাঞ্চ সারলাম, কারণ আমার ইচ্ছা আপনাদেরকে এবার হোমস্টেটা ঘুরিয়ে দেখাই। হোমস্টের সামনে আছে বাগান, এটা কিন্তু নতুন হোমস্টে, তাই জন্য এখন এই কটা ফুল হলেও ওনাদের ইচ্ছা আছে এরপরে বাগানে আরো অনেক ফুল আনার। আর আমার এই অফবিট লোকেশনগুলো আরো বেশি ভালো কেন লাগে জানেন? কারণ যে এখানে ছাগল, কুকুর, সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর একদম আলাদা নিরিবিলি জায়গায় যেন থাকে এই হোমস্টেগুলো। চলুন আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই ডুপ্লেক্স রুমটা, তারপরে নিয়ে যাব আমার রুমে। চলুন ভেতরে যাওয়া যাক আস্তে করে। খুলেই সিঁড়ি, এন্ট্রান্সেই হলো বেড। এটা হলো কুইন সাইজ বেড, এটা কিং সাইজ না, এই যে কুইন সাইজ বেড দেয়া আছে। আর এই দিকের যে জানলাটা, এই যে এইটাই হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ, দরজা দিয়েও দেখতে পাবেন। এটা হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ। ওইদিকেও জানলা আছে, ওইদিকে পাশের পথটা দেখা যাচ্ছে। এখানে আছে টেবিল, ঠিক তার সামনে আছে একটা আয়না।
ও ভালো না করলে কি করে হয়। হাই, ডাস্টবিন দেয়া আছে। এইটা হলো বাথরুম, আর বেস্ট হলো এখানে কিন্তু সবকটা রুমেই বাথরুম স্লিপার্স দেয়া আছে। ছোট্ট বেসিন, ওখানে আছে একটা মিরর, বা বেশ ভালো। গিজার দেয়া আছে, শাওয়ার, এখানে হলো WC। বেশ বড় বাথরুম। চলুন ওপরে যাওয়া যাক। বাহ, ফিনিশিংগুলো কিন্তু দারুণ। বাহ, কি সুন্দর। খাটের মধ্যে কি সুন্দর করেছে দেখুন, গুড নাইট লিখেছে। বাহ, দারুণ লাগছে তো এই রুমটা, ডুপ্লেক্সটা। ডুপ্লেক্সের যে ওপরের রুমটা, ওখান থেকে অ্যাটিক ভিউটা এইরম। এখানে বেড দেয়া আছে, কুইন সাইজ বেড, তাই জন্য এই রুমে কিন্তু ইজিলি 4 জন হবে। দারুণ, আমার তো অ্যাটিকটা দারুণ লেগেছে। আর বেস্ট ব্যাপারটা কি জানেন, এটাও কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ। আবার বলছি, মেঘে ঢাকা বলে এখন আসছে না। আপনারা যদি ডুপ্লেক্স রুমে থাকতে চান, সে 1 জন থাকুন, 2 জন থাকুন কি 4 জন, পার পারসন পার নাইট পড়বে 1400 টাকা, 1400 ইন্ডিয়ান রুপিস। তো যেদিন আপনারা পৌঁছাচ্ছেন, ইউজুয়ালি সবাই তো ব্রেকফাস্টের পরেই পৌঁছায়, আর ব্রেকফাস্টটা সেদিনে থাকে না। তো পৌঁছে আপনাদের থাকছে হলো লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট, আর তার সাথে অবশ্যই এই রুমটা। এবার চলুন আপনাদেরকে দেখাই আমার রুমটা, যেখানে আমি ছিলাম, কটেজ রুম। এইটা হলো এন্ট্রান্স। প্রথমেই যেটা সব থেকে প্রথমে চোখে পড়ছে সেটা হলো মিরর, আর তার সাথে ওখানে আছে একটা টেবিল, ডাস্টবিনও আছে। একদম মেন এন্ট্রান্সের পাশেই হলো এই কিং সাইজ বেড। সুন্দর বেড মেকিং করা ছিল, আমি জিনিসপত্র রেখেছি বলে একটু ঘেটে গেছে। আর ঠিক এই যে জানলাটা দেখছেন, এটা দিয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। ওইদিকে আর একটা জানলা, খুব সুন্দর। রুমের ফিনিশিং এতটাই ভালো। আর বেডের সামনে আর একটা জানলা আছে। এদিকে আছে ওয়াশরুম, আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে একটা সুন্দর ছবি দেয়া আছে রুমের মধ্যে। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওখানে দেখতে পাচ্ছেন মিরর আছে, বেসিন আছে, বালতি দেয়া আছে, গিজার আছে। একটা খুব ভালো লাগলো জিনিস দেখে, সেটা হলো হ্যান্ড শাওয়ার আছে, আবার এমনি শাওয়ারও কিন্তু আছে। আর এই দিকে আছে WC। বেস্ট লেগেছে এই কটেজের যে ফিনিশিংটা, আর তার সাথে লাইটগুলোও খুব সুন্দরভাবে লাগানো আছে। আমার রুমটা খুবই ভালো লেগেছে। সাথে একটা খুব ভালো জিনিস, সেটা সব হোমস্টেতে থাকে না, এখানে দেখলাম, তাই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাফেরগাঁও থেকে আপনারা কোন কোন জায়গা সাইট সিইং করতে পারবেন, আর কত কিলোমিটার সেই জায়গাগুলো দূরে এই হোমস্টে থেকে, কাফেরগাঁও থেকে, ওটা কিন্তু এখানে দেয়া আছে। আপনাদেরকে চট করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে ইনফরমেশন পেয়ে যাচ্ছেন যে কাফেরগাঁও থেকে কোন কোন জায়গা সাইট সিইং করা যাবে আর তার দূরত্ব কত। সাথে এই সেম লিস্টটা আমি দেখলাম ডাইনিং এরিয়াতেও লাগানো ছিল। আপনারা ওই কটেজগুলো নেন, যেমন আমি আছি, তাহলে আপনাদের পড়বে পার হেড 1200 রুপিস। আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান, আমি এখানে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ডেসক্রিপশন বক্সেও কিন্তু দিয়ে রাখবো, ফর হিলি বার্ডস হোমস্টে। এখন বাজে সন্ধ্যে 4:50। রুম থেকে বেরিয়ে দেখি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের কিন্তু একটা চূড়া দেখা যাচ্ছে ওই দূরে, আর লাগছে একদমই ছোট। এক্ষুনি পুরো দেখা যাচ্ছিল, একটা পিক পুরো দেখা যাচ্ছিল, আবার সামনে একটু মেঘ হয়ে গেছে। এই তো আবার ক্লিয়ার হয়েছে, আবার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ফুটেজটা গ্রেনি আসবে, কারণ যে সন্ধে হয়ে গেছে, কিন্তু তবুও দেখুন একটা পিক দেখা যাচ্ছে। আপনাদের চোখের একদম সামনে পিকটা দেখা যাচ্ছে। আমি হঠাৎ করে তাকিয়েছি আর দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে। দারুণ লাগছে রংটা। সূর্য অস্ত যাচ্ছে বলে একটা কমলা রং যেন পুরো পাহাড়ের ওপরে পড়েছে, কিন্তু একটাই পিক এখন দেখা যাচ্ছে। কাশ, মানে আমি জানি না, আশা করছি যে কালকে সকালেও দেখতে পাবো। এবার চলুন হেঁটে একটু নিচে যাওয়া যাক, যেখানে ব্যবস্থা আছে বারবিকিউ বা বনফায়ার দুটোরই। এই দেখতে পাচ্ছেন কটেজগুলো, একটু সিঁড়ি দিয়ে নামলেই হলো সামনে এই জায়গাটা, যেখানে ব্যবস্থা করা আছে বারবিকিউ আর বনফায়ারের। আর যেটা আমার ভালো লেগেছে সেটা হলো খুব সুন্দর এরকম পাথর দিয়ে কিন্তু এই জায়গাটা বানানো। আপনারা অনেকজন আমাকে কোলাখামে ভিডিওতে জেনেছিলেন পার্কিং এর জায়গা আছে কিনা, তো এই যে হোমস্টেটা, এখানে কিন্তু পার্কিং এর জায়গা আছে। এই দেখুন, এই যে জায়গাটা, একটা গাড়ি অলরেডি পার্কিং করা, আর একটাও ছিল। এই যে এটা হলো পার্কিং এর জায়গা। দারুণ লাগছে আকাশটা, জাস্ট দেখুন। সানসেটের টাইম, দারুণ লাগছে আকাশটা। কালকে যদি ক্লিয়ার পাই, তাহলে ঠিক এই সামনে পুরো দেখতে পাবো স্লিপিং বুদ্ধা। এত সুন্দর জায়গায় এসেছি, রুমে আর ফিরতে ইচ্ছা করলো না, তাই এই বাইরেই বসেছিলাম। আর দেখতে দেখতে দেখুন কি সুন্দর অন্ধকার হয়ে গেছে। আর এবার ছিল বারবিকিউ আর বনফায়ারের পালা। কিন্তু বারবিকিউ আর বনফায়ার করতে গেলে তো একটু অন্ধকার হতে হবে, তাই না? তাই ফট করে নামলো রাত। আর আপনাদের চলুন একটু দেখিয়ে দিই যে এই হোমস্টেটা রাতের বেলা কেমন লাগে। তার সাথে সামনে দেখতে পাচ্ছেন যে এই শহরটা পুরো ঝলমল করছে, ওইটা কিন্তু কালিম্পং। কাফেরগাঁও এই জায়গাটা একদম নিরিবিলি,
একদম অফবিট। আপনারা যদি একটা ভেকেশন কাটাতে চান, সত্যিকারের রিল্যাক্স করতে চান, এসে শান্তিতে থাকতে চান, তার জন্য কাফেরগাঁও ইজিলি এখানে 1-2 রাত শান্তিতে কাটান। যেমন পরিষ্কার এখানে বাতাস, ওইরকমই সুন্দর জায়গা। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে না বলতে ওনারা দিয়ে গেলেন স্ন্যাক্স। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে এখানে পকোড়া দেয়নি, কারণ যে আমি ওই তেলে ভাজা একদম পছন্দ করি না, 1-2 খেয়ে আমি দিয়ে দিই। তো মোমো তো আমি খাবো, চলুন খেয়ে নিই। একদম জুসি সফট, দারুণ বানিয়েছে, দারুণ। স্ন্যাক্স খাচ্ছিলাম কিন্তু বাইরে ডাক পড়লো, ওইদিকে বনফায়ার রেডি হয়ে গেছে আর তার সাথে বারবিকিউ চিকেনও তৈরি হচ্ছে। এখানে কিন্তু ক্যাম্প ফায়ার অ্যাজ ওয়েল অ্যাজ বারবিকিউর অপশন দুটোই আছে। আমি প্রাইস সব আপনাদেরকে জানিয়ে দেব। আমাকে ছাড়া এখানে অন্য গেস্টরাও ছিলেন আর ওনারা বার করলেন গিটার, তার সাথে শুরু হলো নাচ গান। আমি যদিও বা এবার নাচ গান করিনি, আপনারা ভাবতে পারেন ওয়াই সো সিরিয়াস, কিন্তু সত্যি আমি নিচ্ছিলাম জায়গাটার ফিল। খোলা আকাশের নিচে বসে সামনে আগুনের তাপ নিতে নিতে উফ, দারুণ এনজয় করছিলাম। তো আপনাদেরকে একবার বারবিকিউ চার্জেসটা বলে দিই। বারবিকিউ যদি আপনারা 1 কেজি চিকেন নেন তাহলে হলো 800 রুপিস, হাফ কেজি নিলে হলো 400 রুপিস। আর যদি আপনারা 1 কেজির বারবিকিউ নেন তার সাথে আবার এরকম বনফায়ার করতে চান তাহলে টোটাল 1300 রুপিসে হয়ে যাবে। আপনাদেরকে সব ইনফরমেশন দেওয়ার পর আমিও খাওয়া শুরু করে দিলাম। আর সত্যি বারবিকিউ চিকেনটা কিন্তু দারুণ বানিয়েছিল। এখনো নাচ গান চলছিল আর বাকি গেস্টদের জন্য বারবিকিউ করা হচ্ছিল, কিন্তু আমি গেলাম ডিনার করতে। ডিনার করতে এসেছি আর বাইরে দেখলাম একটা ফ্যামিলি যারা এসেছেন ওনাদের কিন্তু এখনো ওখানে বনফায়ার চলছে। আগুন নিভে গেছে কিন্তু এখন ওরা মজা ঠাট্টা সব করছে। গন্ধটা খুবই ভালো বেরোচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি তো রুটি নিয়েছি, আপনারা জানেন আমার ব্লগ থেকে, কিন্তু ভাতের অপশনও আছে, তাই তো? হ্যাঁ, তার সাথে আছে আলু ভাজা আর এখানে আছে হলো মাংস, যেগুলো নর্থ বেঙ্গলের হোমস্টেতে হয়। একদমই হালকা ফুলকা, একদম প্লেন, কম মশলা, ওরম খাবার ছিল দুপুরেরটা। আর রাতে এখানে যেমন হয় আমার দেখে তাই লাগছে, একটু মশলা হবে চিকেনটাতে। খেয়ে দেখি। আলু ভাজাগুলো একদম গরম গরম দিয়েছে কড়কড়ে, ভালো হয়েছে। ওই চিকেন মশলা টাইপ যেমন হয় নর্থ বেঙ্গলে, যেমন ডিনারে দেয় হোমস্টেতে, ওরম হয়েছে, ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দেব ঘুম। এই আশাতেই শোবো যে কালকে সকালে যেন স্লিপিং বুদ্ধা আমাদের কাঞ্চনদাকে দেখতে পাই। এখন তাহলে ফ্রেশন আপ হয়ে যায় আর ঘুম দিই। দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। উঠে গেছি। উঠেছিলাম অ্যাকচুয়ালি প্রথমে 5:30টায়, তারপরে 5:40-এ, বাট আজকে পুরো মেঘলা, কাঞ্চনদা দেখা তো পাইনি। বাট চলুন আজকে দিনটাকে স্টার্ট করা যাক। প্রথমে যাব ব্রেকফাস্ট করতে, তারপরে আছে সাইট সিইং। লেটস স্টার্ট দ্য ডে। রুম থেকে বেরিয়ে দেখি এরা দুজন কিন্তু বেশ ভালোই মজা করছে। সামনে এই যে এক্স্যাক্টলি এখানেই কিন্তু দেখা যায় স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আজকে দেখা যায়নি। এবার তো আমি কাঞ্চনদার দেখা পেলাম না, কিন্তু এই হোমস্টে থেকে কিন্তু স্লিপিং বুদ্ধা পুরোপুরি দেখা যায়। এই ফুটেজটা দেখছেন, এটা আমাকে সঞ্জয় দা পাঠিয়েছে। এটা হলো 4 নভেম্বর 2025-এর ফুটেজ। আর দেখুন পুরো স্লিপিং বুদ্ধা কিন্তু দেখা গেছে। আমি এসে গেছি ব্রেকফাস্ট করতে, দিয়েছে লুচি আর তরকারি। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম সাইট সিইং এর জন্য। নর্থ বেঙ্গলে অক্টোবর নভেম্বরে আসার এটাই মজা, চারিদিকে শুধু ফুলই ফুল। এসে গেছি এখন ডাবলিন ভিউ পয়েন্টে, কিন্তু পুরোপুরি মেঘে ঢাকা, কিছু দেখা যাচ্ছে না। একটু ওয়েট করবো যাতে রোদ মানে হালকা যদি পরিষ্কার হয়। বাট আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখাচ্ছি। অ্যান্ড ইয়েস, এন্ট্রি ফি আছে, পার পার্সন হলো 20 রুপিস। এরকম একটা বানানো আছে ভিউ পয়েন্টের জন্য। আর ঠিক দেখুন এই জায়গাটা আমরা ওখান থেকে এসেছি, ওই ওপর থেকে। ওখানে হলো কাফেরগাঁও। এই যে জায়গাটা, এই ফুলের মাঝখান দিয়ে এখানে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পেতেন যদি আজকে পরিষ্কার হতো। পরিষ্কার তো নেই। এই দেখুন, বেশ সুন্দর বানিয়েছে জায়গাটা। আর এই দিকগুলোতে পুরো প্লেনস দেখা যায় পরিষ্কার থাকলে, ভালোই নাকি দেখা যায়। বাট আজকে তো আনফর্চুনেটলি পুরোপুরি মেঘলা। চলুন আমরা ওই জায়গাটায় যাই এবারে, ওপরে। এটাই হলো স্কাই ওয়াকটা, যেটা নিয়ে আপনাদেরকে বলছিলাম। একটা গ্লাস ব্রিজ করা, একদমই শর্ট। আর ওই জায়গাটাতে দেখুন একটা হাট করা, বসে ডেফিনেটলি ভালো ভালো ছবি নিতে পারবেন। কোনো ভিউ পয়েন্টে এইসব বানিয়ে দিলে কিন্তু ট্যুরিস্টদের ভিড় আরো বেড়ে যায়। আর আমিও কিন্তু এখানে ছবি নিয়েছি। কি হয়েছে, সোলো ট্রাভেল করছি তো। রনেট তো এবার আসেনি, আই এম অন আ সোলো ট্রিপ, তো একাই ছবি তুলি হাটটার সামনে, কোনো প্রবলেম নেই।
হালকা ক্লিয়ার হয়েছে, হালকা, তাও দূরের গুলো এখনো মেঘে ঢাকা। তবুও চান্স নেব না, যা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই। আবার দেখলাম পুরো মেঘে ঢেকে গেল। বাহ, দারুণ। পাইন গাছ ভর্তি ওই জায়গাটা যেখান দিয়ে আমরা আসলাম এক্ষুনি, ভর্তি। বেশ নতুনত্ব এই জায়গাটা, ট্যুরিস্টদের অবশ্যই ভালো লাগবে, বাচ্চাদের, কাপলসদের দারুণ লাগছে। পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই পাশটাও ভিজিবিলিটি এত কম হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর যেটা আমার বেস্ট লাগছে সেটা হলো এই ভিউ পয়েন্টটা, এই হাটটা দারুণ লাগছে। ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে গেছি, আর এবার আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে গেলে আপনাদের মন খুব ভালো হয়ে যাবে। ড্রাইভার দাদা আমাকে এটাও জানালেন যে এখন যে জায়গা দিয়ে যাচ্ছি, এই জায়গায় যখন হাইওয়েটা তৈরি হয়নি, এত বেশি পাইন গাছ ছিল আর রাস্তা এত অন্ধকার থাকতো, মনে হতো যে আমরা যেন কোনো রূপকথার দুনিয়ায় এসে গেছি। আর একটা ব্যাপার কি জানেন, এটা যখন ক্লকওয়াইজ আপনারা ঘোরাবেন, একটা বেল লাগানো থাকে, একটা ঘন্টা লাগানো থাকে, আর একটা এরকম রড বার করা থাকে। তো প্রতিটা রোটেশনে ওই ঘন্টাটা ওই রডটায় মারে আর ঘন্টার আওয়াজ হয়। আমার দারুণ লাগে এই জিনিসটা, খুব সুন্দর লাগে দেখতে। ওয়াও, কি বড়! আমরা ওখান পর্যন্ত পুরো হেঁটে যাব, জানি না ঢোকা এখন অ্যালাউড কিনা। জায়গাটা জাস্ট দেখুন কি সুন্দর, দারুণ লাগছে জায়গাটা, কি সুন্দর। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না মনেস্ট্রিটা কত বড়, তো হিউজ। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি যে এটা কোন মনেস্ট্রি। এটা হলো গুম্বাদারা মনেস্ট্রি। আপনারা কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টের গুম্বাদারার সাথে কনফিউজ হয়ে যাবেন না, এটা কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টে। গুম্বাদারা যে মনেস্ট্রিটা, তার দরজার সামনে দাঁড়িয়ে, ভেতরে ইউজুয়ালি ভিডিও অ্যালাউ হয় না, তো আমি দেখবো যদি খোলা যায় তাহলেই ভেতরে যাব। অপূর্ব সুন্দর আর ওইরকমই বড়, আমার জাস্ট দারুণ লাগছে। ভেতরে তো ভিডিও করতে পারবো না, তাই বাইরে যে এত সুন্দর আর্কিটেকচার ওইটা আপনাদের দেখাই। সাথে এটাও বলি, আপনারা কি জানেন গুম্বাদারা মানেটা কি? নেপালিতে গুম্বা মানে মনেস্ট্রি আর দারা মানে হিলটপ, থাকার জায়গা। কারণ যে এই দেখুন ওদের খেলার মাঠ, দেখতে মনে হয় থাকার জায়গা। একবার গিয়ে দেখি, অ্যালাউড কিনা জানি না, গিয়ে দেখি। বাহ, নিচটা কিন্তু পুরো চা বাগান, দেখুন কি দারুণ। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি যখনই মন্দির বা মনেস্ট্রিতে যাই, আমার মনটা যেন আরো হালকা আর পরিষ্কার হয়ে যায়। চলুন এবার বেরোনো যাক, এর পরের স্পটটায় যেতে হবে। আর যাওয়ার আগে এটাই বলবো যে এই মনেস্ট্রিতে প্রবেশ করার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগবে না। রাস্তায় যেতে যেতে এই গাছটা খুব দেখলাম, আর দাদা জানালেন যে এই গাছটা দিয়ে নাকি ঝাঁটা তৈরি হয়। গেছি নকদারা বোটিং যে কমপ্লেক্স, ওখানে। আর বিশাল বড় লেকটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আমি জেনে নিলাম এটা ম্যানমেড নাকি ন্যাচারাল লেক। সো লেকটা কিন্তু ন্যাচারাল, বাট তারপরে এখানে যে জিটিএ বলে যে এই অর্গানাইজেশনটা আছে, ওনারা কি করেছে, জায়গাটাকে পুরো বাঁধিয়ে বোটিং এর জায়গা করে দিয়েছে, জায়গাটাকে বিউটিফিকেশন করে দিয়েছে জায়গাটার। দারুণ লাগছে, দেখুন কত বড় লেকটা। এটা জাস্ট আমি একটা সাইড দেখাচ্ছি, কিন্তু এখানে কিন্তু অনেকটা বোটিং হবে, পুরো ওই দিক পর্যন্ত আছে জায়গা। ওই দেখুন ওইখান পর্যন্ত। পার্কটা যেমন সুন্দর, তার সাথে সবকটা লাইট পোস্টে একটা করে স্পিকার লাগানো, যেখানে নেপালি গান চলছে। জায়গাটা দারুণ লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। আর আমার মনে পড়ে যাচ্ছে আরিটার লেকের কথা। আপনারা যারা ইস্ট সিকিমের আমার ব্লগস গুলো দেখেছেন জানেন ওখানে আরিটার লেকও বিশাল বড় একটা ন্যাচারাল লেক। আর আমার ঠিক ওই লেকটার কথাই মনে পড়ে যাচ্ছে। ওয়াও, বিশাল। আর তার সাথে এই লেকে আছে মাছ, দেখুন নিচ দিয়ে মাছ যাচ্ছে। জলের রংটার জন্য হয়তো অতটা বোঝা যাচ্ছে না, ওই দেখুন ওখানেও, ওইখানটায় মাছ ভর্তি। বোটিং তো অবশ্যই আছে, কিন্তু মনে করুন আমার মতন যদি একা এসে থাকেন, পুরো রাউন্ড মেরে লেকটা ঘুরতে পারেন। তার জন্য কিন্তু হাঁটার জায়গা করা আছে। লেকটার ধার দিয়েও কিন্তু পুরো এই গাছগুলো আছে, এগুলো দিয়ে ঝাঁটা তৈরি হয়। আর বললাম না এটা ন্যাচারাল লেক, ওই দেখুন পাহাড়ের ওপর থেকে কিন্তু কনস্ট্যান্টলি জল আসছে এই লেক পর্যন্ত। লাভা লোলেগাঁও আর কাফেরগাঁওয়ের খুব কাছেই অবস্থিত এই নকদারা লেক, তাই জন্য আমি সাজেস্ট করব এইটা কিন্তু সাইট সিইং থেকে একদম মিস করবেন না। আর কেউ যদি আমার মতন সোলো ঘুরতে আসেন, এরম হাঁটতে হাঁটতে অবশ্যই পাশে একটা বন্ধু পেয়ে যাবেন,
কাম কাম কাম। তার সাথে চারিদিকে ফুল আর গাছপালা, আর সাথে আপনারা এখানে বোটিংও করতে পারবেন। শুধু এটাই মাথায় রাখবেন, একা আসলে কিন্তু বোটিং অ্যালাউ হবে না, কারণ যে বোট উল্টে যেতে পারে। সস্তাও আছে, পার হেড হলো 70 রুপিস, 70 টাকা। বেরিয়ে যাচ্ছি। যখন প্রবেশ করছিলাম তখন আর টিকিট নেওয়া হয়নি, সো পার পার্সন অ্যাডাল্টের হলো 20 রুপিস। তার সাথে যেহেতু আমরা 4 হুইলারে এসেছি, যেটা ভেতরে পার্কিং হয়েছে, তাই জন্য আরো 20 রুপিস, সো টোটাল 40 রুপিস লেগেছে। এবার বেরিয়ে যাব, হয়ে গেছে আমার দেখা। খুব সুন্দর জায়গা, অবশ্যই এই লেকটা কিন্তু ভিজিট করবেন, খুবই সুন্দর। ফেরার পথে এই দেখুন, এটা হলো নোকদারা গ্রাম। চারিদিকে গাছপালা, আর তার সাথে এই ঝ্যাঁটা তৈরি করার যে গাছটা, সাথে দেখুন এই গাছটা দেখতে পেলাম, একটু আলাদা দেখতে, তাই না? এটা হলো কার্ডামামের, এখানেও এটারও কিন্তু চাষ হয়। সাথে এই গ্রামে মধু বানানোরও কিন্তু জায়গা আছে। এই দেখুন এই চিপস গুলো আমাকে এই দাদা দিয়েছে। হ্যালো কর দিজি ভাইয়া। তো এইখানে তৈরি হয়, এই জায়গাটাতে, এই বিল্ডিংটা দেখছেন, এই পিছনে এই বিল্ডিং এ তৈরি হয়। উনি ওখান থেকে আমায় কিনে দিয়েছে। দেখুন সব লোকালি তৈরি। পপকর্ন আছে, এই হোয়াইট কালারের যেগুলো লকি 7 লকি সে, আর এটা তো এখানকার আলু, কিনে দিয়েছে উনি। থ্যাংক ইউ। কাফেরগাঁও থেকে অনেক জায়গায় যাওয়া যায় সাইট সিইং এর জন্য, সেটা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, কিন্তু আমার ইচ্ছা ছিল এই 3টে স্পট কভার করার। আর এই 3টে স্পট কভার করতে গেলে ছোট গাড়িতে ভাড়া হলো 2500 টাকা, আর বড় গাড়ি রিজার্ভ করলে 3000 টাকা। হোমস্টেতে ফিরলাম, আর দেখুন কারা বসে আছে আমাকে ওয়েলকাম করার জন্য, মা ছানা সব একসাথে। আর তার সাথে এখানে হোমস্টের যে দেখাশোনা করে, ওনারই ছেলে এই কুকুরদের সাথে খেলছিল। চলুন আমি লাঞ্চটা সেরে ফেলি। আজকে আছে ভাত, তার সাথে আছে শাক আর আলু দিয়ে তরকারি, অমলেট, ডাল আর পাঁপড়। ঝটপট খেয়ে নিই, কারণ যে 3টে বাজতে চললো, খুব খিদে পেয়েছে। এরপরে শুধু খাওয়া দাওয়া, সাইট সিইং তো হয়ে গেছিল, আর সন্ধ্যেবেলা আমাকে দিয়ে গেল পকোড়া আর চা। আর ঠান্ডা কিন্তু কাফেরগাঁওতে এই অক্টোবর মাসের শেষ দিকে কিন্তু খুব ঠান্ডা, কারণ যে আজকে যে বাকি জায়গাগুলো সাইট সিইং করতে গেলাম, বা এখান থেকে কালিম্পং, ডেলো সব দেখতে পাচ্ছি, ওগুলো কিন্তু নিচে। কাফেরগাঁও আর স্পেশালি এই হোমস্টেটা কিন্তু অনেকটা উঁচুতে, তাই জন্য এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। সেই রাতে ওনারা ডিনারটা রুমে দিয়ে গেছিলেন, আমাকে দিয়েছিলেন রুটি, মাশরুমের তরকারি আর তার সাথে ডিম সেদ্ধ। চিন্তা করবেন না, আপনাদের প্যাকেজে কিন্তু রাত্রিবেলা মাংসের ঝোলই থাকবে। আজকেও কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি, সকালে উঠেছিলাম। আর বেস্ট ব্যাপারটা হলো যে এই জানলাটা এখান দিয়ে ডিরেক্ট দেখা যায়, তো 2-3 বার সরিয়ে সরিয়ে দেখলাম দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, এখনো দেখা যাচ্ছে না। সো আজকে হলো 28 অক্টোবর 2025, চেক আউট করার দিন। কাফেরগাঁও জায়গাটা আমার দারুণ লাগলো, আর আমি খুব মিস করব, আর কাঞ্চনদাকে না দেখেই চলে যাচ্ছি। তো চলুন আমরা যাই, গিয়ে ব্রেকফাস্ট অ্যাটলিস্ট করে নিই। ব্রেকফাস্ট ওনাদের তৈরি ছিল না, তো আমাকে জানলেন যে তাড়াতাড়ি করে কি ম্যাগি খেয়ে নেবেন। আমি বললাম ঠিক আছে, ম্যাগি আর অমলেট দিয়ে দিন, এমনিও পাহাড়ি ম্যাগি দারুণ লাগে। প্রতিবারের মতন হালকা মনটা একটু খারাপ করছে যে এত সুন্দর জায়গা, পুরো মানে পাহাড়ের মধ্যে, সুন্দর কটেজে, ভালো লোকজন, তাদের মাঝখানে ছিলাম, কিন্তু এখন আমি চলে যাচ্ছি। কিন্তু চিন্তা করার কিছু নেই, নর্থ বেঙ্গল যেমন আমাদের মনের কাছে, ওরম সত্যিকারের কিলোমিটারেও একটু কাছাকাছিই বলা যায়। যখন তখন 2-3 দিনের ছুটি পেলে ইজিলি চলে আসা যায়। তাই ইচ্ছা আছে আবার ফিরবো হেলিবার্ডস হোমস্টেতে, আর ঘুরে দেখবো কাফেরগাঁও, কিন্তু এবার রনেতের সাথে। এবারের মতন তাহলে কাফেরগাঁওর ভ্রমণ শেষ হলো, আর আপনাদেরকে এটাই বলবো, আপনাদের কাফেরগাঁও কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। সাথে থাকুন, এরকম অনেক ধরনের নতুন জায়গা দেখতে পাবেন। এই তো একটু পরেই যাব, আর ওই জায়গাটা নিয়েও অবশ্যই ব্লগ করব। আর তার আগে, যাওয়ার আগে এটাই বলবো যে আপনাদের যেটা করতে হবে, ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।